দর্শক দেখুন, গত রাতে যে খবরটা করেছিলাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেটা হচ্ছে যে মালদহের বিডিও অফিস, সেখানে যে এসআইআরের যাচাই বাছাই কাজ হচ্ছে, সেখানে 7 বিচারককে ঘেরাও করে রাখা হয়েছিল মধ্যরাত পর্যন্ত। তো আজকে যে খবরটা সুপ্রিম কোর্ট থেকে এসছে দেখতে পাচ্ছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সুপ্রিম কোর্টকে বিষয়টা জানিয়েছেন। তো তারপরে আজকে একটা হিয়ারিং পর্ব হয়েছে সুপ্রিম কোর্টে, এবং দেখুন কিভাবে ক্ষিপ্ত হয়েছে সুপ্রিম কোর্ট। মালদহের ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, মুখ্য সচিব, ডিজি এবং জেলা শাসককে শোকজ। সোমে শুনানিতে হাজির থাকার নির্দেশ, তাদেরকে হাজির থাকতে হবে সোমবারে পরবর্তী হিয়ারিং। এবং এর মধ্যে আরও কিছু কথা উঠে এসছে, কিছু ডিরেকশন দেওয়া হয়েছে কমিশনকে, যে ঘটনা ঘটেছে গতকালকে পেছনে কি রহস্য আছে, কাদের যোগ আছে, সেটাকে খুঁজে বের করতে হবে। তার জন্যে সিবিআই বা এনআইএকে দায়িত্ব দিতে হবে, এই ধরনের এজেন্সিকে দায়িত্ব দিতে হবে যে কারা এই গণ্ডগোলটা পাকিয়েছেন, এটা খুঁজে বের করতে হবে এবং প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করতে হবে। সুপ্রিম কোর্টে জমা করতে হবে। নিচে খানিকটা লেখা দেখুন, সুপ্রিম কোর্টে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নিরাপত্তার জন্য রাজ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। বিচারপতি জয়মাল্য বাগচি অবশ্য বলেন, আমরা বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছি। অনেক কথা ওখানে হয়েছে, আজকে অনেক কথা হয়েছে। ভীষণ ক্ষুব্ধ প্রধান বিচারপতি, যে হচ্ছেটা কি, সব কিছুর মধ্যে পলিটিক্স, সব কিছুর মধ্যে পলিটিক্স। আমাদের নির্দেশে এই কাজটা হচ্ছে, বিচারকরা করছেন, রাত দিন এক করে দিয়ে তারা কাজটা করছেন, সেখানে তাদের নিরাপত্তা থাকবে না। যখন আমরা এই অর্ডারটা করেছিলাম তখন পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে তাদের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে রাজ্যকে, পরিষ্কার বলে দিয়েছিলাম। তো এরকম কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে? এবং গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কতটা কাকুতি মিনতি করেছেন যারা ওখানে আটকে ছিলেন তাদেরকে উদ্ধার করার জন্যে, একে তাকে ফোন করা করে ইত্যাদি, সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। যে ওখানে ডিএম এরা জানেনি এরকম একটা ব্যাপার হচ্ছে, ওখানে তারা পৌঁছাননি, যাননি, এতক্ষণ ধরে হচ্ছে। এবং আমাকে যেটা আমি শুনলাম যে প্রধান বিচারপতি যেটা বলেছেন, যে আমাকে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে বলতে হয়েছে যে কি হচ্ছে, এটা উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। তো তারপর নাকি তারা সব গেছে, তারা নিজেরা কিছুই করেননি, উদ্যোগ নেননি। হচ্ছেটা কি? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনিও গতকালকের ঘটনায় খুবই উদ্বিগ্ন। এবং যেহেতু বিচারকরা আটকে রয়েছেন, তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক ছিলেন, তো তিনিও যেন কত একটা অসহায় হয়ে পড়েছিলেন, তাকেও পর্যন্ত ফোন করতে হয়েছে, হোয়াটসঅ্যাপ করতে হয়েছে। কীরকম ভয়ঙ্কর অবস্থা। আর এই পুরো ঘটনা উনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, আর সেটা দেখে তো একেবারে অগ্নিশর্মা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। এবং পরিষ্কার করা নির্দেশ দেওয়া হয়েছে যে এই সব কিন্তু বরদাস্ত করা হবে না, এটা আদালত অবমাননা হয়েছে, আদালতের নির্দেশ ওই কাজটা হচ্ছে। আর আপনারা যেটা করছেন, এই এ করা, আটকে রাখা, ঘেরাও করে রাখা ইত্যাদি করা, বাইরে বের হতে না দেওয়া, এটা হচ্ছে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে, আদালতকে অবমাননা করা হয়েছে। এটা 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 সহজ কথা না। পুরো কড়া পর্যবেক্ষণ এবং কড়া সব নির্দেশ আজকে প্রধান বিচারপতি তিনি দিয়েছেন। প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন, আর হওয়ারই কথা। তো আরে এ তো কোনো পলিটিক্যাল পার্সন না। আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করুন না, তাতেও কোনো সমস্যা নেই, তিনি একজন পলিটিক্যাল পার্সন। কিন্তু জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, এখানে এসব করা যায় না। জুডিশিয়ারি এমন একটা সিস্টেম, দেশ তার আইনি সিস্টেম এমন করে রেখেছে যে একজন জুডিশিয়াল অফিসার তিনি যত নিচের আদালতেরই হন না কেন, তার ক্ষেত্রে কিন্তু এইসব ঘেরাও, অমক তমক, এইসব কিন্তু করা যায় না। এটা করা যায় না। আপনি প্রধানমন্ত্রীকে ঘিরতে পারেন, কিন্তু আপনি জুডিশিয়াল সিস্টেমে ওই রকম ঘেরাও করে রাখতে পারেন না। আর তাছাড়া এটা যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের পার্ট, সুপ্রিম কোর্টের অংশ, সুপ্রিম কোর্টের অংশ এই বিষয়টা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল সেদিনই, যে আমরা এই যে কাজটা করতে বলছি, যে অর্ডারটা, যে কাজটা করবেন নিজ থেকে, যে রায়টা তারা দেবেন বিচারকরা, সেটা সুপ্রিম কোর্টের রায় হিসেবে গণ্য হবে। তো অ্যাকচুয়ালি ওনারা এখন সুপ্রিম কোর্টের নিযুক্ত বিচারক, বা যে কাজটা করাচ্ছেন সেই কাজ সুপ্রিম কোর্টের দ্বারা।
তাকে ঘেরাও করে বসে রয়েছেন, নাম নাম তুলতে হবে। আরে নাম কি করে তুলবেন ওনারা? ওনারা তো ডকুমেন্টের ভিত্তিতে তো ঝাড়াই বাছাই যে কাজটা তারা করাতে সেটা করছেন। যে ডকুমেন্টগুলো জমা করা হয়েছিল, দিদির অফিসাররা জমা নিয়েছিলেন, ওই ইয়ারও অমক তমক হয়ে যারা সব আরও বিএলও যারা কাজ করেছিলেন, তো সেখানে তো তারা জমা করেছিলেন, তারা জমা নিয়েছিলেন। যেগুলো আপলোডেড হয়ে রয়েছে সেগুলো দেখে জাস্ট ঠিক না ভুল এটা 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 বিচার করছেন বিচারকরা। তো ওনারা কারোর নাম ইচ্ছা করে কী করে বাদ দেবেন, আর কারোর নাম ইচ্ছা করে কী করে বা তুলবেন? ঘেরাও করে ফেললেন কেন? প্রায় তো সুপ্রিম কোর্টে ছুটছেন, সেখানে গিয়ে কেন বলতে পারছেন না? আর এমনিতে তো নিয়ম তো রয়েছে, কারোর নাম যদি কোনো কারণে বাদ যায় তার জন্য তো দিদি তো ট্রাইব্যুনাল এনেছেন, ট্রাইব্যুনাল বলে বেড়াচ্ছেন আমরা আইনি সহায়তা দেবো বিনা খরচায় অমক তমক। তো তার প্রতি ভরসা না রেখে কেন ছুটছেন কেন? তারপরে দিদি নিশ্চয়ই বুঝতে পারছেন দিদি ফাঁসিয়েছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই জন্য এখন এইসব চলছে। ফাঁসিয়েছেন এটা একটা অংশ বুঝছে, আবার দিদির লোকেদেরই দ্বারাই উস্কানিতে আবার এইসব করতে যাচ্ছেন, করতে গিয়ে ফেসে গেছেন। এবার দেখুন না, এই যে বলেছে না সিবিআই বা এনআইএ তদন্ত, এবার দেখুন কি হয়। আমি দর্শক গতকাল যে ভিডিওগুলো দেখিয়েছি, আমি কালকে আপনারা দেখেছেন, আমি তো কালকে একটা করেছিলাম, একটা টেলিফোনিক ইন্টারভিউ নিয়েছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি তো কালকে একটা কথা বলেছেন যে কি করা উচিত এইসব বাদরামি বন্ধ করার জন্য। তিনি তো বলেছিলেন যে গুলি করা উচিত, হ্যাঁ বুকে না, আপাতত কোমরের নিচে গুলি করো, দেখবে সব বাদরামি বন্ধ হয়ে যাবে। তো এটা তো হয়েছিল। আমি গতকালকে যে ভিডিওটা দেখেছিলাম দর্শক, এই হচ্ছে ভিডিও। আমি তো চিনতে পারিনি বিষয়টা। তো এই ভিডিও দেখে এই যে যিনি লেকচার দিচ্ছেন, আচ্ছা লেকচারটা কি দিয়েছেন সে কালকে, কীরকম উস্কানি, আমি আজকে একবার অডিওটা শোনাই কীভাবে একটা ধর্মীয় একটা উস্কানি বলবো, কি বংশের নাম করে কি ধরনের উস্কানি উনি দিয়েছেন। আগে শুনুন দর্শক, তারপর ওনার কি পরিচয়, উনি এখন কোথায়, সেটা নিয়ে আমি বলতে আসছি। রুগী না আলাদা কিছু, রুগী থাকলে যেতে দে, রুগী আছে যেতে দে, আছে মোদি দেখে যাও, মোদি দেখে যা, তারপরে এইসব তো বললেন। আর শুরুর দিকে এই যে ওমরের বংশধর, হজরত আলীর বংশধর, ইসলাম ধর্মের যারা সব আছেন, অনেকে বিশ্বাসের জায়গা আছে, সেই জায়গা থেকে তার ওই সেন্টিমেন্ট জুড়ে দিচ্ছেন যাতে করে এদিকে রক্ত আর টকবক করে ফোটে আর কি। এই ধরনের উস্কানি উনি দিয়েছেন। তো গতকালকে আমি এই ভিডিও দেখানোর পরে আমি দেখছি আমার কমেন্টে অনেকে বলেছেন, আরে ওনাকে চিনতে পারছেন না যিনি উস্কানি দিচ্ছেন, উনি তো আবার নাকি আইনজীবী, কি মোফাক্কারুল ইসলাম নাকি এরকম বললেন। তো তারপরে আমি আরও কতগুলো ভিডিও চেক করলাম অন্য জায়গা থেকে। তো দর্শক চেক করে যে ছবিটা পেলাম, আমি তার সঙ্গে আমি ফেসবুকটা একটু চেক করলাম ওই নামে, দেখলাম যে মুখের মিল আছে কিনা। তো মুখের মিল দেখতে পেলাম যে হ্যাঁ ওই লোকটাই মোফাক্কিরুল ইসলাম। তো আমি আবার তার ফেসবুকটাতে গেলাম যে উনি কি ধরনের পোস্ট বা এই যে এসআইআর এইসব নিয়ে কিছু পোস্ট করেছেন কিনা, বা কালকের দিনে কোথায় বা আজকের দিনে কোথায় থাকবেন এরকম কিছু বলেছেন কিনা। তো সেখানে দর্শক আমি একটা অংশ আমি দেখাতে পারি উনি কি ধরনের কথা বলেছেন। এবং এই যে এই মানুষটি, আমি ওই ছবিটার সঙ্গে ওই ছবিটা মিলাচ্ছি, হ্যাঁ মুখের মিল আছে। তো আমার ভিডিওতে তো দেখা যাচ্ছে না মুখ, অন্য ভিডিওতে দেখলাম এই মুখটা মিলছে। তো তারপরে এর ফেসবুক থেকে আমি একটা দেখতে গিয়ে দেখলাম যে কি ধরনের ব্যাপারটা, ওনার পরিকল্পনা সেটা আছে। আগে দেখুন দর্শক, আমি যেটা দেখাচ্ছি সেখানে উনি কি বলেছেন। আলিপুরদুয়ার যাব বৃহস্পতিবার, শুক্রবার কুচবিহার, শনিবার জলপাইগুড়ি, পুরো জেলার কোথায় কি আছে। ভ্যানিশ কুমারের জন্য তো খেলা শুরু হবে। আলিপুরদুয়ার যাব বৃহস্পতিবার, শুক্রবার কুচবিহার, শনিবার জলপাইগুড়ি, পুরো জেলার কোথায় কি আছে। ভ্যানিশ কুমারের জন্য তো খেলা শুরু হবে।
তো এটা তারই একটা পার্ট কিনা, খেলার অংশ কিনা, এরকম উস্কানি দিয়ে এরকম জড়ো করা ধর্মীয় একটা সেন্টিমেন্ট জুড়ে দিয়ে আমি জানি না। তবে আজকে আমি দেখছিলাম যে আজকের নতুন পোস্ট কি, তো নতুন পোস্ট আমি যেটা দেখলাম, যখন এদিকে শুনছি হই হই ব্যাপার, মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তদন্ত হবে, অ্যাকশন হবে, কারণ এটা এমনিতেই নির্বাচনী আচরণ বিধি লাগু আছে। কালকে রাত থেকেই শুনছিলাম যে অন্যায়টা এখানে হয়েছে এটা অন্য কিছু ঘেরাও না, কিন্তু এটা কিন্তু গণতান্ত্রিক আন্দোলন এটাকে কিন্তু বলা যাবে না, কারণ বিচারকদেরকে আপনারা আটকে রেখেছেন। এটা গণতান্ত্রিক আন্দোলন না। গণতান্ত্রিক আন্দোলন মানে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতিকে ঘিরে ফেলবেন, অমুক, এটা কিন্তু করা যায় না। তো সুতরাং এর কিন্তু অ্যাকশনটা হওয়া উচিত। গতকাল কি বুঝছিলাম, তো আজকে সুপ্রিম কোর্টে তো আবার বললাম যে ওই সব তো অর্ডার হয়েছে। তো আমি যেটা দেখলাম দর্শক, আজকে উনি যে পোস্ট করেছেন, মানে ওনার ফেসবুক যে পোস্ট, সেখানে দেখছি একটা ভিডিও দেওয়া আছে, মানে পাসিং ভিডিও। সেখানে এই যে হ্যাঁ দেখুন, মোফাক্কেরুল ইসলাম, সেখানে উপরে লেখা আছে কি, মামলার কাজে কেরালা রাজ্যে, আর গাড়ি পাস করছে, মানে উনি কেরালা যাচ্ছেন আর কি, এটা বোঝানোর চেষ্টা হয়েছে। তাহলে এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আর করে কি কেরালা চলে গেলেন? মামলার কাজে কেরালা? আপনার তো যে ভিডিও দুদিন আগে দেখছিলাম পোস্ট করেছে, সেখানে তো আজকে মানে কি বৃহস্পতিবার শুক্রবার সব ডেট ফেট দিয়ে বলছে তো বাংলায় থাকার কথা, তো হঠাৎ করে কেরালা রাজ্যে মামলার কাজে জরুরি মামলা পড়ে গেছে নাকি? যা ঘটিয়েছেন তার তদন্ত এবার যেহেতু বিরাট হবে, সেই জন্য পালিয়ে গেলেন, এই প্রশ্ন আমার রইল। আমি ওনার নাম্বারটা জোগাড় করেছিলাম, একটা বিএসএনএল নাম্বার আছে আমার কাছে, মানে আমাকে দিলেন একজন, আমি দেখি ফোনে আবার কথা বলবো বলে দেখছি ফোন বন্ধ, সুইচ অফ। যদি ওনার অন্য কোনো ফোন থাকে দর্শক আমাকে একটু দেবেন, তো আমি একটু আরও ক্ল্যারিফাই করব যে উনি ছিলেন কিনা, বা উনি কেন এসব করলেন, এটা করতে পারেন কিনা। উনি তো একজন আইনজীবী বলে থাকেন। আমি ওনার কাছ থেকে আরও ব্যাখ্যা চাইব। আমার কাছে যে নাম্বারটা একজন পাঠিয়েছেন, বিএসএনএল নাম্বার পাচ্ছি না, অন্য কোনো নাম্বার যোগাযোগের যদি থাকে দেবেন, কারণ ওই নাম্বারটা কিন্তু বন্ধ আছে। কেন বন্ধ আছে আমি বলতে পারবো না। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, যার নাম নিয়ে এখন বিরাট চর্চা হচ্ছে এই উস্কানি ইত্যাদি দেওয়ার পেছনে। তার মধ্যে মোফাক্কেরুল ইসলামের নামটা সামনে এসছে, এটা আরও আমাদেরকে যাচাই করতে হবে। এবং অবশ্যই যদি উনি থাকেন, এবং শুধু উনি একা নন, যারা এটা করিয়েছেন, যারা এটা ছড়িয়েছেন, যারা নানানভাবে ওনার বার্তাকে উস্কানি আকারে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাটা নেওয়া উচিত। সিবিআই বা এনআইএ যেই তদন্ত করুক না কেন, সঠিক তদন্ত করে ব্যবস্থাটা কিন্তু নিতে হবে। কারণ এটা সত্যি, কালকে যে ঘটনা ঘটেছে এটা অবশ্যই একটা বাদরামি, এই বাদরামি বন্ধ করতে হবে। খুব তো দিদির কথাতে খুব মানে করছেন, লম্পজম্প করছেন, কেন দিদিকে ওই প্রশ্ন করছেন না যে দিদি আপনি তো বলেছিলেন প্রত্যেকের নাম না উঠলে আমি ফর্ম ফিল আপ করবো না। যখন সেই প্রথম যে এনুমারেশন ফর্মটা যে দেওয়া হচ্ছিল, তখন বলেছিলেন না একটা পোস্ট করে, সবার নাম না উঠলে আমি ফর্ম ফিল আপ করবো না, কি নাম তুলবো না, কি একটা বলেছিলেন না? তো এখন তো আপনি বলছেন যে লক্ষ লক্ষ নাম বাদ, তো তাহলে লক্ষ লক্ষ নাম যখন বাদ যাচ্ছে, কেন এখন ওই কথাটা বলছেন না যে সবার নাম যতক্ষণ না উঠছে, সবার নাম যতক্ষণ না ট্রাইব্যুনালে শেষ হচ্ছে, আমরা ভোট চাইবো না, ভোট করাবো না? কেন এই কথা বলছেন না? কেন সেই কথা একবারের জন্য বলছেন না? হ্যাঁ, তখন এখন সব চুপ, সুপ্রিম কোর্টে এত কথা ছুটছেন, কেন বলছেন সবার নাম ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট করাবো না? কেন বলছেন না? তো এই কথা কেন দিদিকে ধরছেন না? কেন দিদি এদিকে খুব ফুটানি করছেন, আইনি সাহায্য দেবো, এই দেবো সেই দেবো, কেন দিদিকে বলছেন না যে দেবেন? তো ঠিক আছে, আগে তো আপনি ক্ষমতায় আসবেন কিনা সেটা দেখার, ক্ষমতায় না এলে আর কি আপনি কি সাহায্য বা কী করবেন না করবেন জানি না, কিন্তু আপাতভাবে আপনি কেন এটা বলছেন না যে যতক্ষণ না সবার নাম ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, যেগুলো বৈধ তাদের তোলার ক্ষেত্রে যারা তোলা হয় ইত্যাদি, ততক্ষণ পর্যন্ত ভোটটা করাবো না? কেন দিদিমণি আপনি বলছেন না? দিদিমণির বাড়িটা গিয়ে ঘেরাও করুন না, যিনি ট্রাইব্যুনালটা নিয়ে এসে বাঁশ করে নিয়ে এসছেন। যদি প্রথম থেকে কোঅপারেট করতেন ঠিকঠাক, আর ট্রাইব্যুনাল সিস্টেম যদি না করতেন, তাহলে লোকালি মানুষ মানে নাম যদি না ওঠে, ফর্ম 6 ফিল আপ করে যেভাবে মানুষ তোলেন সহজে, ওই ইজি উঠে যেত। যেমন 28 তারিখে যাদের নাম বাদ গেছিলো, তারা অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছিলেন, তাদের তো অনেকের নাম তো উঠেই গেছে। তো এবার তারপরে অ্যাডজুডিকেশনের যে পার্টটা, সেটা তো আপনি ট্রাইব্যুনাল গঠন করে নিয়ে চলে এলেন। ট্রাইব্যুনাল কত হবে? একটা জেলার একজন বিচারপতিকে দেওয়া হয়েছে, আপনি বলছেন লক্ষ লক্ষ নাম বাদ, তো এটা এক্ষুনি নিষ্পত্তি হওয়া সম্ভব? এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে গেলে এখন 2-3 বছর আরও তার বেশি লাগতে পারে। তো যখন আপনি করিয়ে এনেছেন, আগে সেগুলোকে নিষ্পত্তি করান, তারপর তো ভোটটা করাবেন। সেটা না করে আমাদেরকে বাদ দিয়ে আপনি কী করে ভোটে যাচ্ছেন? কেন আপনি বলছেন না যে ভোটটা এখন করাবো না? এই প্রশ্ন নিয়ে কালীঘাটের বাড়িটাকে ঘেরাও করুন না, তবে তো বুঝবো যে ঠিক বুঝেছেন।
সব আনাড়ি গণ্ড, সব মূর্খ, সব এইসব পাল্লায় পড়ছেন। আর এদের পাল্লায় পড়ে দেখুন না কতজনের কি সর্বনাশটা হয়। নাম তো উঠবেই না, তার সঙ্গে এবার নাম কিভাবে বাদ যাবে, বা এই নাম তোলা নিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছেন তার যে জীবনটা কীভাবে হেল হয় দেখুন না। কারণ সুপ্রিম কোর্ট যেভাবে ক্ষিপ্ত হয়েছে আর যেভাবে এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে, আর কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।